শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সরাতে বিটিআরসিকে নির্দেশ। প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠক বিকেলে, ঐক্যের ডাক ষড়যন্ত্র মোকাবিলায় ইতিবাচক হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার, দেশ বিরোধী কর্মকাণ্ড প্রমাণ হলে ইসকনের বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ। এবং চলতি বছরে আজ সর্বোচ্চ ঢাকার বায়ু দূষণ, সুরক্ষায় মাস্ক ব্যবহারের পরামর্শ, সমন্বিত তাগিদের উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। আমরা দেখেছি 50 দিনেরও কম সময় ঢাকার মানুষ মাত্র নির্মল বায়ু পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে না স্বাস্থ্য মন্ত্রণালয় না পরিবেশ মন্ত্রণালয় এটি নিয়ে তাদের মনে হয় যে তেমন কোনো কনসার্ন নাই। স্বাগত এখন দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ার নাফি। মিম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার যত বিদ্বেষমূলক বক্তব্য আছে তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বিটিআরসিকে। মামলার সাক্ষীদের নিরাপত্তা হোক কিংবা ন্যায় বিচার পাওয়ার স্বার্থেই বলা যেতে পারে এই নিষেধাজ্ঞা দরকার বলে মনে করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় ও পলাতক থাকায় গ্রেফতার করতে না পারার কারণ ইতোমধ্যেই ট্রাইব্যুনালকে জানানো হয়েছে। সহায়তা চাওয়া হয় ইন্টারপোলের। একই সঙ্গে মামলার অভিযোগের তদন্ত চলমান। এসব পরিস্থিতিতে পলাতক শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফোন আলাপ করছেন। তিনি ফোন আলাপে যেসব কথা বলছেন তা বিদ্বেষমূলক ও বিচারের জন্য বাধা বলে মনে করে প্রসিকিউশন টিম। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের শুনানি নিয়ে আদেশ দেন। আদেশে বলা হয়, আসামি হিসাবে পলাতক শেখ হাসিনার কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। নিষেধাজ্ঞা থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যে কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে, সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। শেখ হাসিনার বক্তব্য প্রচারে কেন নিষেধাজ্ঞা চাওয়া হলো এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, মামলার সাক্ষীদের নিরাপত্তা, ভয় কাটানো ও ভুক্তভোগীদের ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দরকার। যে সকল সাক্ষীরা ইতোমধ্যে আমাদের কাছে জবানবন্দি প্রদান করে গেছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে এবং পরবর্তী যে সাক্ষীরা আছে এখনও ঘটনাস্থলগুলো আছে সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রচার না করতে ফেসবুক সহ সব মাধ্যমকে চিঠি দেবে ট্রাইব্যুনাল। আমরা আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগ তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চলতি মাসেই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার কথাও রয়েছে।
জাহিদ হাসান, এখন, ঢাকা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫৫ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় আগামী ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। ওই দিন সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হবে। এই রায়ে দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বলে আশা আইনজীবীদের। রিটের উপর দেওয়া রুল শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের সংবিধানের ওই সংশোধনী আনা হয়। ১৭ আগস্ট ৫৫ সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানি নিয়ে ৫৫ সংশোধনী বাতিলের রুল দেওয়া হয়। রুলের শুনানিতে বিএনপি জামায়াত সহ ১০ জন অন্তর্ভুক্ত হয়ে শুনানি করেন। সব পক্ষই শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে জোরালো আইনে যুক্তিতর্ক তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল পুরো সংশোধনী বাতিল চেয়েছেন। পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে তা দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে। এখানে পিটিশনারদেরকে শুনানি হয়েছে, ইন্টারভেনার জেলা ছিলেন সবাইকে শুনানি করা হয়েছে এবং একই সাথে রাষ্ট্রকেও শুনানি করার সুযোগ দেওয়া হয়েছে। আজকে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে ১৭ই ডিসেম্বর ২০২৪ এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। আমাদের প্রত্যাশা হলো পুরো ১৫তম সংশোধনী যে 15th অ্যামেন্ডমেন্ট একটা পুরোটাই বাতিল করবে অনারেবল কোর্ট। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিকেলে ধর্মীয় সংগঠনগুলোর সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে। ভারতের অপপ্রচার ও সহকারী হাইকমিশনে হামলার পর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের ডাকের প্রেক্ষিতে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও জাতীয় নাগরিক কমিটির সাথে বৈঠক করেন। পরবর্তীতে বুধবার বিকেলে বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর সাথে। এই বৈঠক থেকেই আসে জাতীয় ঐক্যের ঘোষণা। এরই ধারাবাহিকতায় বিকেলে ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে জাতীয় ঐক্যের ডাক ষড়যন্ত্র মোকাবেলা এবং শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সীমান্তে কোনো উত্তেজনা নেই, তবে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া নগ্ন অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে নয় বরং ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মনে করেন তিনি। এ সময় প্রকৃত সত্য প্রকাশ করে তার প্রতিউত্তর দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যেসব সব একসাথে হব সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব পড়ে। কোনো সমস্যা আমরা সবাই একসাথে কাজ করব, সবাই একসাথে এইটার প্রতিবাদ করব, এটা তো খুবই ভালো দিক। কোনো ধরনের উদ্বেগজনক আশঙ্কা নেই। কোনো যুদ্ধ ওরা বাদ যুদ্ধ করে যাচ্ছে। আপনারা এটার প্রতিবাদ করবেন এবং আপনারা যে সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ইসকন বন্ধের দাবি জোরালো করছে দেশের একাধিক সংগঠন সহ অনেকে। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের অপরাধ প্রমাণিত হলে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। একই সুরে তাল মিলিয়েছেন ধর্মীয় সংগঠনের নেতারাও। তবে সকল অভিযোগ অস্বীকার করেছে ইসকন। বিস্তারিত স্থানীয় মৃধার প্রতিবেদনে। সম্প্রতি বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারের পরেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন নতুন করে আলোচনায় আসে। আলোচনার সমালোচনার মধ্যেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ দখল করে চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়িয়ে নিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তার অনুসারীরা। এ সময় পুলিশ ও আইনজীবীদের সাথে সংঘর্ষে জড়ায় চিন্ময়ের উগ্র সমর্থকরা। এ সময় তারা কুপিয়ে হত্যা করে চট্টগ্রামের সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক উগ্র আচরণের কারণে দেশে ইসকন নিষিদ্ধ ও তার কর্মকাণ্ড বন্ধের দাবি ওঠে। দাবির পক্ষে দেশের প্রায় সব জেলায় বিক্ষোভ করে লাখ লাখ মানুষ।
উগ্রীয় ধর্মীয় মতবাদ প্রচার করা সংগঠন ইসকন 1966 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামে। তবে বাংলাদেশে 1978 সালে আনুষ্ঠানিকভাবে ইসকন যাত্রা শুরু করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গৌড়ীয় বৈষ্ণব মতবাদ ও শান্তি প্রচারের দাবি করলেও অভিযোগ আছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ইসকন যুগ যুগ ধরে কাজ করছে। আলোচিত বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের অন্যতম হোতা অমিত শাহ ইসকনের সদস্য বলে গুঞ্জন আছে। এমনকি পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ইসকনের সহায়তাকারী বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সংগঠনটিকে নিষিদ্ধের দাবি দিন দিন জোরালো হচ্ছে। এরই মধ্যে রাশিয়া সহ বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধের জন্য মামলা হয়েছে। অপরাধ বিশেষজ্ঞরাও মনে করেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপরাধ প্রমাণিত হলে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি যৌক্তিক। আপনি গুজবের উপর ভিত্তি করে না, কিংবা আপনার কেউ হুমকি দিল সেটার উপর ভিত্তি করে না, যদি প্রমাণিত হয় যে ওই সংগঠনটা সন্ত্রাসের সাথে জড়িত, ওই সংগঠনটা আপনার নাশকতার সাথে জড়িত, তখন আপনি সেটা নিষিদ্ধ করতে পারেন। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর তার অনুসারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ ভারতেও। সেই রেশে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনার কার্যালয়েও বিক্ষোভ সমাবেশ করে ভারতীয়রা। ফলে দুই দেশের সম্পর্কেও তৈরি হয় বৈরিতা। বিশেষজ্ঞরা বলছেন ইসকন ইস্যুকে কেন্দ্র করে কোনো দেশ বা রাজনৈতিক দল কোনো স্বার্থ হাসিল না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্পর্কের মূল জায়গায় বা ভিত্তিতে যাতে দুই দেশের জনগণের একটা অংশগ্রহণ এবং অবস্থান থাকে, এভাবে যদি চিন্তা করতে পারে দুই রাষ্ট্র বাংলাদেশ এবং ভারত, তখন শুধু ইসকন কেন অন্য কোনো বিষয় কিন্তু সমাধান করা কোনো অসুবিধা নেই। আলাপ আলোচনার মধ্যে দিয়ে সদিচ্ছা থাকলে সেই যে কোনো বিষয় সমাধান করা খুবই সহজ। এদিকে সরকারিভাবে ইসকনের বিরুদ্ধে আরোপিত অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছে ধর্মীয় সংগঠনের নেতারা। বলি যারা দেশ সম্বন্ধে ভাবেন, চিন্তা করেন এবং প্রতিবেশী দেশে যে উস্কানি, তাদের নিরাপত্তার সাথে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের কর্মকাণ্ড জড়িত, তারা বলে। এবং এখানে তারা যখন কোনো উপায় না পায় এই সংখ্যালঘুদের ব্যবহার করে। এবং চিন্ময় আমার ধারণা ওইরকম একটা প্রলোভনে পড়ে এই কাজটা করেছে, কারণ তার সাথে কিন্তু ইসকনের কোনো সম্পর্ক আছে বলে ইসকন স্বীকার করছে না। কিন্তু ইসকন আবার সময় মতো বিবৃতি দিয়ে বলেও নাই যে তাকে আমরা বের করে দিয়েছি, এখন বলছে। কাজে ইসকনের একটা পরোক্ষ বা একটা মৌন এটা সম্মতি তাদের আছে। দেশের আইন বিরোধী, দেশ বিরোধী যদি কোনো কর্মকাণ্ড প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তবে ইসকনের বিরুদ্ধে আসা সব ধরনের অপরাধের অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। যেহেতু চিন্ময় কৃষ্ণকে আগেই বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে তার অপরাধের দায় নিতেও নারাজ ইসকন। একই সাথে কোনো ইসকন সদস্য যদি সংগঠনটির আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন, সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন ইসকন বাংলাদেশের কার্যকারী সদস্য। রাস্তাঘাটে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ইসকন, কোথাও কাউকে ধরলেই ইসকন, হাজারিগুলিতে কিছু হলো সেটাই ইসকন, আদালতে কারা করলো সেটাই ইসকন। আরে আমরা তো কিছুই, আমরা তো এখানে বসে আছি। এইগুলো সম্পূর্ণ একটা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য, এগুলো সম্পূর্ণভাবে একটা প্রপাগান্ডা। হোম অ্যাডভাইজার উনি বলেছেন যে আমাদের ইসকন ব্যান করার কোনো ইচ্ছা নাই, আমরা ফ্রিডম অফ রিলিজিয়নে বিশ্বাস করি। মানুষ তার যে ধর্ম পালন করবে সেইটার একটা অধিকার, এটা একটা মৌলিক অধিকার, আমরা সেই মৌলিক অধিকারে বিশ্বাস করি। এবং ইসকন একটা রিলিজিয়াস প্রতিষ্ঠান, তারা তাদের রিলিজিয়নকে পিচ করে, তাদের লোকদেরকে তারা সংগঠিত করে একসাথে প্রেয়ার করে। এটা আমরা তাদের এইটা রিলিজিয়াস রাইটকে আমরা আপহোল্ড করি। বাংলাদেশে 130টির বেশি ইসকন মন্দির রয়েছে, যেখানে কয়েকটি মন্দিরে কয়েকশো কোটি টাকার প্রকল্প চলছে। বিদেশ থেকে বড় পরিসরে অর্থ আসার গুঞ্জন থাকলেও ভক্তদের অনুদানই এসব অর্থের সংস্থান হয় বলে দাবি করেছে ইসকন। সানি মৃধা, এখন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশের ঐক্য আর কেউ ভাঙতে পারবে না। প্রেস ক্লাবে ভারতীয় আগ্রাসন ও অপতৎপরতা বন্ধের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় কথা বলেন তিনি। এ সময় বিদেশি আগ্রাসন ও দেশীয় ষড়যন্ত্র মোকাবিলায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো,
বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে। ছাত্র জনতা রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুট থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে। এদিকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের আগ্রাসন ঠেকানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য কেনার আহ্বান জানান তিনি। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি আজকে বলবো, আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ভৈরব থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে তার অবস্থান শনাক্ত করা হয়। সে চট্টগ্রাম থেকে ট্রেনে ভৈরবে গিয়ে স্টেশনে ঘোরাঘুরি করছিল। রাতে তার শ্বশুর বাড়ি মেথরপট্টিতে যাওয়ার কথা ছিল। চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা। তার বাড়ি চট্টগ্রামে হলেও হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ জানায় ২৬ নভেম্বর নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যা মামলার ১ নম্বর এজাহার নামী আসামি চন্দন দাস, যিনি এই ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যান, গ্রেপ্তার এড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাদের কোতোয়ালি থানাধীন একটি বিশেষ টিম তাকে শুরু থেকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। গত রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব থানা এলাকার মেথরপট্টি থেকে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ভৈরব থানা পুলিশের একটি টিম যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে তাকে তার শ্বশুরবাড়ি এলাকা থেকে এই চন্দন দাসকে গ্রেপ্তার করা সম্ভব হয়। আমরা এই গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণের সংক্রান্ত আরেকটি মামলা রয়েছে, তাকে আমরা এখন নিয়ে আসছি। তার বিরুদ্ধে পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হবে। মামলায় নাম থাকলেও তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে পুলিশ হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিচার করা হবে। অনেকের নামে তো মামলা হয়েছে তো, এবং অনেকে তো অ্যারেস্ট হয়েছে। এখন মামলা যাদের নামে হয়েছে প্রত্যেকেই যে বিপক্ষে ছিল এটা কিন্তু মামলা হয়েছে বলেই আমরা বলবো না যতক্ষণ পর্যন্ত তদন্ত এটা না আসবে। সেজন্য আপনারা খেয়াল করেছেন, সাধারণ মানুষ যেরকম আসামি হিসেবে থাকার ফলেই আমরা যে গ্রেপ্তার করছি না, অ্যাট দ্য সেম টাইম পুলিশও যদি আসামি হিসেবে দেওয়া হয়ে থাকে প্রত্যেককেই আমরা কিন্তু গ্রেপ্তার করছি না। নাফি, চলতি বছরের মধ্যে আজ সর্বোচ্চ মাত্রায় ঢাকার বায়ু দূষণ। আইকিউএর বাতাসের মানসূচকে আজ সকাল ৯টার দিকে ঢাকার স্কোর ছিল ৩৪১ এবং নাফি বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ু দূষণের শীর্ষে কিন্তু রয়েছে ঢাকা। নিঃশ্বাসের সাথে প্রতিনিয়ত মিশছে দূষিত বায়ু, পরিবেশের সাথে হুমকিতে সংবেদনশীল জনগোষ্ঠীর স্বাস্থ্য। ক্যাপসের গবেষণা বলছে, গেল ৯ বছরে ঢাকায় বায়ু দূষণ বেড়েছে প্রায় ১০ থেকে ১২%। নির্মল বায়ু নিশ্চিতে আইন কার্যকরের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ পরিবেশ বিশেষজ্ঞদের। এ নিয়ে বিস্তারিত জানাবেন সাজিদ আরাফাত। হেমন্তের হাওয়ায় কিছুটা হিমেল প্রকৃতি, শিশিরের স্পর্শ গাছের পাতায় পাতায়, পায়ের তলায় সবুজ ঘাসেরা সিক্ত। কিন্তু নগর জীবনে দেখা নেই শীতের কুয়াশার, পাতারা আচ্ছন্ন ধূসর ধুলোয়, সবুজ গাছেরা যেন প্রাণহীন। বাতাসে বিষবাষ্প, নিঃশ্বাসে মিশছে বিষাক্ত বায়ু। বিশ্বে বায়ু দূষণের তালিকায় প্রথম সারির শহর ঢাকা। বাতাসের মানসূচকে অস্বাস্থ্যকর। নগরের যাত্রাবাড়ি, জুরাইন, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, ইস্টার্ন হাউজিং সহ বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সন্ধ্যার পর হইলে ধুলায় পুরা এলাকা আচ্ছন্ন হয়ে যায়, বাট ডোন্ট কেয়ার ফর দ্য প্রশাসন। কেউ সিটি কর্পোরেশন দেখে না, বন ও পরিবেশ মন্ত্রণালয় দেখে না। প্লিজ 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 আমাদের ধুলাবালুর থেকে রক্ষা করেন। ধুলাবালি এত প্রকট,
বললাম না, এই যে আমার এখনো গলা ভাঙা, আমি কালকে তো কথাই বলতে পারি নাই। আমি কিন্তু এই রাস্তায় দীর্ঘ 10 বছর হাঁটা চলা করতেছি এই ধুলাবালি নিয়ে। বায়ু দূষণ রোধে হাইকোর্টের 9টি নির্দেশনা থাকলেও তা মানা হয় না। দূষণ রোধে 2 সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড নেই বলে অভিযোগ নগরবাসীর। এই বিষয়ে আসলে দেখার মতন কেউ আমরা দেখি না, যে আসলে কার কাছে আমরা অভিযোগ করবো যে এই এত পরিমাণ ধুলা, এটার কারণে তো শ্বাসকষ্ট হইতে পারে। আবার যারা শ্বাসকষ্ট রোগী আছে তাকে তো অনেক সমস্যা হয়। ধুলাতে মাল নষ্ট হয়, হ্যাঁ, আবার কেউ যদি আইসা দেখে ধুলা কেউ নিতে চায় না। আগে সিটি কর্পোরেশন ছিল, সকাল বিকাল 2 বেলা পানি হইতো এই 60 ফিট রোডে। এখন তো আমি ওরকম পানি দেওয়ার কোনো কার্যক্রম দেখতেছি না। পরিবেশ অধিদপ্তরের ভূমি বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণা বলছে, রাজধানীতে সারা বছর যে বায়ু দূষণ হয় তার 60 থেকে 65% হয় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। 2016 থেকে 2024 সাল পর্যন্ত ক্যাপসের বায়ুমান পর্যবেক্ষণে দেখা যায় এ সময়ে ঢাকার বায়ু দূষণ বেড়েছে প্রায় 10 থেকে 12%। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমে বৃষ্টিপাতের অভাব, ইটভাটা চালু, অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুড়ির কারণে আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর হয়ে পড়ছে। বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5 মাত্রা বার্ষিক 35 মাইক্রোগ্রাম থাকলেও শুষ্ক মৌসুমে 10 গুণ পর্যন্ত বেড়ে যায়। গত 9 বছরে প্রায় 3000 দিনের পর্যবেক্ষণ করে আমরা দেখেছি 50 দিনেরও কম সময় ঢাকার মানুষ মাত্র নির্মল বায়ু পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে না স্বাস্থ্য মন্ত্রণালয় না পরিবেশ মন্ত্রণালয় এটি নিয়ে তাদের মনে হয় যে তেমন কোনো কনসার্ন নাই। উচ্চমাত্রায় বায়ু দূষণে শুধু পরিবেশ নয়, হুমকিতে স্বাস্থ্য। স্বাভাবিক সময়ের চেয়ে হাসপাতালগুলোতে বাড়ছে অ্যাজমা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া রোগীর সংখ্যা। বাইরে তো যাওয়ার সময় মাছ নিয়ে যাওয়া লাগে, মাছ ছাড়া যাওয়া যায় না, সেরকম অসুবিধায়। শ্বাসকষ্ট এই তো 5 মাস, শ্বাসকষ্টটা আগে বেশি একটা বুঝতাম না, এখন বুঝতেছি। আমার এই শীত আসলেই অনেক বেড়ে যায়, তখন আমি নিঃশ্বাস ফেলাইতে পারি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণের কারণে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে প্রায় দ্বিগুণ। সুরক্ষা পেতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার সহ নানা পরামর্শ চিকিৎসকদের। মানুষের কিন্তু শ্বাসতন্ত্রের সমস্যাটা বেশি হয় এই সময়টা। যাদের অ্যাজমা, তাদের অ্যাজমাটা বেড়ে মানে হাঁপানি আরও বেড়ে যাচ্ছে, COPD অনেকদিন ধরে তাদের অসুখ লাংসে সেটা বেড়ে যাচ্ছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সেটার জন্য অবশ্যই দরকার যে কোনো রোগ হওয়ার আগে সেটাকে প্রতিরোধ করা। এই জন্য দরকার আমাদের সুস্থ থাকতে গেলে অবশ্যই আমাদের বায়ু দূষণটাকে রোধ করতে হবে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ এয়ারের প্রতিবেদন বলছে, 2023 সালে দূষিত বায়ুর নগরীর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ। চলতি বছরেও বেশ কয়েকবার বাতাসের মানসূচকে 300-র বেশি স্কোর নিয়ে চরম অস্বাস্থ্যকর নগরীর তালিকায় জায়গা করে নেয় ঢাকা। ঢাকার বায়ুমান হ্রাসের জন্য স্থানীয় দূষণের পাশাপাশি আন্তদেশীয় বায়ু দূষণকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। তাদের পরিসংখ্যান বলছে 30 থেকে 35% বায়ু দূষণের কারণ এটি। নির্মল বায়ু নিশ্চিত করতে আইনের প্রয়োগসহ সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দেন কর্মকর্তারা। সমন্বিতভাবে এই বিষয়গুলোতে একটু মনোযোগ দেওয়া যায় এবং এই যে কার্যক্রমগুলো, যে আইনগুলো আছে, নীতিমালাগুলো আছে এবং আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশনাগুলো আছে, সেগুলো যদি প্রতিপালন করা যায় তাহলে দূষণটা কিছুটা কমবে। বায়ু দূষণের ক্ষেত্রে সরকারের সমন্বিত উদ্যোগের অভাবেই এর দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চলতি বছরের মধ্যে আজ সর্বোচ্চ মাত্রায় ঢাকার বায়ু দূষণ। দর্শক, অন্য একটি প্রসঙ্গে রাজধানীর বায়ু দূষণ পরিস্থিতি জানাতে গ্যান্ডারিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আসিফ, আমাদের কিছু বিস্তারিত জানাবেন, বায়ু দূষণে আসলে বায়ু দূষণ থেকে বাঁচতে কি কি ব্যবস্থা নিয়ে যেতে পারে এবং পানি ছেটানো সহ দূষণ কমাতে কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েছে কিনা আপনার? যেমনটি বলছিলেন, আজকে কিন্তু সকাল থেকে বায়ু দূষণের শীর্ষ রাজধানীগুলোর মধ্যে একটি ছিল কিন্তু ঢাকা। যদিও বেলা বাড়ার সাথে সাথে আইকিউ স্কোরে কিন্তু এখন বাংলাদেশি স্কোর 254, অর্থাৎ কিছুটা দূষণের মাত্রা কমেছে এবং ঢাকা যেটি শীর্ষস্থান থেকে এখন তৃতীয় স্থানে চলে এসছে। কিন্তু তাও যদি আমাদের ক্যামেরার চোখে আপনাকে একটু দেখাই, আপনার মাধ্যমে দর্শকদের, যে বায়ু দূষণের যে মাত্রাটা সেটি কিন্তু রাজধানীতে এখনও দেখা যাচ্ছে এবং বলতে গেলে
ক্রান্তিকালে রাজধানীর আমরা যেই জায়গাটি আছি গ্যান্ডারিয়া, এই এলাকায় কিন্তু রীতিমতো ধুলো ঝড় হয়েছে। এখানে বলে রাখি একটি রাস্তা নির্মাণাধীন রাস্তা রয়েছে, সেই রাস্তাটি অনেক দিন ধরেই কাটা। এই রাস্তার এই এলাকা জুড়ে যে রাস্তাটি আছে এই রাস্তার ধুলোতেই কিন্তু পুরো এলাকাটি এখানে আমরা দেখছি সয়লাভ। এখানে যত গাড়ি ঘোড়া যাচ্ছে বা যারা যাচ্ছেন পথচারী তারা মাস্ক ব্যবহার করছেন, এবং যারা মাস্ক নিয়ে আসেননি বাড়ি থেকে তারা কিন্তু হাত দিয়ে কোনো রকমে ঢেকে এই ধুলা থেকে বাঁচার চেষ্টা করছেন, যদিও সেটি কতটুকু কার্যকর হচ্ছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো যেটি বলছিলাম, আমরা সকাল থেকে এই রাজধানীর বায়ু দূষণটি নিয়ে পুরা রাজধানী জুড়েই ঘুরেছি। আমরা কিন্তু কোথাও তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখিনি যে এই বায়ু দূষণ রোধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বরঞ্চ দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় আরও কাগজ এবং ডালপালা পোড়ানো হচ্ছে। আমরা দেখেছি ময়লার স্তূপ জমে আছে রাজধানীর বিভিন্ন জায়গায়, এবং নির্মাণাধীন ভবন এবং নির্মাণাধীন রাস্তার কথা তো বলাই বাহুল্য। এইসব জায়গা থেকেই কিন্তু আসলে বায়ু দূষণের যে মাত্রাটা সেটি কিন্তু বাড়ছে, এবং রাজধানী কিন্তু আসলে একটি ভয়ঙ্কর দিকে যাচ্ছে। বলে রাখি যে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বায়ু দূষণের যে একটি মাত্রা সেটি আসলে এখন যেটি আছে সেটি আসলে সংবেদনশীলতার আসলে বাইরে চলে গেছে। অর্থাৎ যারা একটু সংবেদনশীল তাদের যেমন একটি ক্ষতির একটা আশঙ্কা রয়েছে, সেইভাবে যারা সাধারণ মানুষজন আছেন তাদের জন্য কিন্তু স্বাস্থ্যগত একটি ঝুঁকি আসলে এই বায়ু দূষণ আসলে বয়ে নিয়ে যাচ্ছে। তো মিম, এই ছিল রাজধানীর গ্যান্ডারিয়া থেকে আমার কাছে সর্বশেষ। 5 আগস্টের পর দেশে শৃঙ্খলা ফেরাতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বিএনসিসি। এরই ধারাবাহিকতায় যে কোনো ক্রান্তিকালে বিএনসিসি দেশের প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ট্রেনিং একাডেমি উদ্বোধনকালে কথা বলেন তিনি। দেশ এবং জাতির ক্রান্তিকালে তোমাদের যেই তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। ক্যাডেট তোমরা যারা আছো সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আমি আশা করব যে তোমরা উত্তরোত্তর তোমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করবে, আরও ভালোভাবে প্রশিক্ষণ নেবে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে। আধুনিক বিমান ও সমরাস্ত্র সংযোজন এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বিমান বাহিনীকে একটি চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে মৌলভীবাজারের সমরেশনগরে বিমান বাহিনীর রিক্রুটস ট্রেনিং স্কুলে 52তম নববিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন তিনি। প্রতিষ্ঠানটি প্রবীণদের আদর্শবাদী, দেশপ্রেমিক এবং যোগ্য বিমান সেনা হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে। সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো বেসিক ট্রেনের বিমান তৈরিও করতে সক্ষম হয়েছে। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবিলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনায় এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আইন করে নিয়ন্ত্রণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মিডিয়াগুলোকে তাদের মন মতো সংবাদ করতে বাধ্য করেছে। এখন গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন গণমাধ্যমের জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান প্রেস সচিব শফিকুল আলম। পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার অনেক সময় সে তার পাবলিক ডিসকোর্সকে সে কন্ট্রোল করতে যায়, এই কাজগুলো করে, এবং একটা সময় যে সে তার পাওয়ারটাকে ভয়াবহ অ্যাবিউজ করে। আমরা চাচ্ছি এই গভর্নমেন্টের সময় যাতে এই ধরনের কোনো, আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যাতে মিডিয়া ফ্রিডমটা সবাই প্র্যাকটিস করতে পারে। আরও বাড়ল খাবার খরচ ও জীবন ধারণের ব্যয়। নভেম্বরের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.38%, যা গত অক্টোবরেও ছিল 11% কম। আর খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে 13.80%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায় গত 4 মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে নভেম্বরে। এর আগে চলতি বছর জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতার মূল্যস্ফীতি 11.66% পৌঁছায়। অন্তর্বর্তী সরকার গঠনের পর আগস্ট থেকে আবারও কমে আসতে শুরু করে মূল্যস্ফীতি। সেপ্টেম্বরে 10%-এর নিচে নামলেও আবারও ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বেড়ে চলেছে।
এবার আন্তর্জাতিক তুমুল সংঘাতের মধ্যেই সিরিয়ার আলেপ্পোর তেল রিফাত শহরে আসাদ বাহিনীর বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছে বিদ্রোহীরা। ধীরে ধীরে দক্ষিণাঞ্চলেও এই শহরটিতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। যদিও গেল বুধবার থেকে আসাদ বিরোধীদের সাথে সিরীয় সেনাদের সংঘাতে বিপর্যস্ত আলেপ্পোর স্বাস্থ্য ব্যবস্থা। এদিকে চলমান এই গৃহযুদ্ধের পরিণতি প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ডেকে আনতে পারে এমন আশঙ্কায় তার্তুস বন্দর থেকে গুরুত্বপূর্ণ নৌযান সরিয়ে ফেলছে রাশিয়া। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে বিস্তারিত। আলেপ্পো দখলের পর বিদ্রোহীদের রুখে দিতে ইরান আর তুরস্কের কাছে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাননি সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিভিল ডিফেন্সের সাথে রুশ সেনারা যৌথভাবে আসাদ বিরোধীদের দমনে যে তৎপরতা দেখাচ্ছিল তাতে পড়েছে ভাটা। আসাদের দুরবস্থা অনুধাবন করে তার্তুস সমুদ্রবন্দর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ নৌযান সরিয়ে নিচ্ছে রাশিয়া। নেভাল নিউজের প্রতিবেদন বলছে, গেল সোমবার থেকে একের পর এক ফ্রিগেট ও সাবমেরিন সহ ইয়েলনার মতো যুদ্ধযান সরিয়ে বন্দর খালি করে ফেলছে পুতিন বাহিনী। বিশেষজ্ঞদের মতে তার্তুস বন্দরটি মূলত বাণিজ্যিক কারণে নির্মিত হলেও এই ভূমধ্যসাগরীয় নৌঘাঁটিটি মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি। বিশেষ করে নৌযান মেরামত ও সমরযানের সক্ষমতা বাড়ানোর জন্য এই ঘাঁটি ব্যবহার করেন রুশ সেনারা। এমনকি সিরিয়ায় সেনা পাঠাতেও তার্তুস বন্দরের উপর নির্ভর করতে হয় মস্কোকে। ফলে বন্দর থেকে সরে যাওয়ার যে প্রস্তুতি শুরু হয়েছে তা বাশার আল আসাদ প্রশাসনের জন্য কোনো স্বস্তির খবর নয়। যদিও সিরিয়ার নির্বাচিত সরকারের প্রতি সর্বোচ্চ সমর্থন অক্ষুণ্ণ থাকবে বলে মঙ্গলবার বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আলেপ্পোর তেল রিফাত শহরে বিজয় উদযাপন করতে দেখা গেছে আসাদ বিদ্রোহীদের। ধ্বংস হয়ে যাওয়া ট্যাঙ্কে উঠে স্লোগান দেওয়ার পাশাপাশি রাস্তায় টহল দিচ্ছেন তারা। نروح وين في إرهاب وين في عالم تضرب فينا يقتلوا في الإسلام نروح نضربن। আলেপ্পো দখলের পর বিদ্রোহীদের এই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা গেছে স্থানীয়দের মধ্যেও। আলেপ্পোর প্রধান সড়কে ঘরমুখ মানুষ বোঝাই ট্রাক আর মোটর বাইকের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। গেল সপ্তাহের উত্তেজনার বিরূপ প্রভাব পড়েছে আলেপ্পোর স্বাস্থ্য ব্যবস্থায়। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক অভিযোগ করেন, দুপক্ষের সংঘর্ষের কারণে বিভিন্ন স্থান থেকে ছোড়া বোমার আঘাতে হাসপাতালের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতিও তীব্র হচ্ছে এমন অভিযোগও করেন তিনি। وضع المشافي غالبا خارج الخدمة معظمها ما في كوادر ما في معدات المشافي خارج الخدمة كلها نتيجة القصف على المشافي। যদিও বিশ্লেষকরা বলছেন আপাতত বিদ্রোহীদের সমর্থন দিয়ে গেলেও যুক্তরাষ্ট্র বা সৌদি সরকার চায় না বাশার আল আসাদের পতন হোক। মধ্যস্থতাকারীর ভূমিকায় তুরস্কের নাম প্রস্তাব করা হলেও এরদোয়ান প্রশাসন বলছে রাজনৈতিক সংলাপ ছাড়া এই সংকট সমাধান সম্ভব না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন দুপুর শেষ করবো, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সরাতে বিটিআরসিকে নির্দেশ। প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠক বিকেলে ঐক্যের ডাক ষড়যন্ত্র মোকাবেলায় ইতিবাচক হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার, দেশবিরোধী কর্মকাণ্ড প্রমাণ হলে ইসকনের বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ। এবং চলতি বছরে আজ সর্বোচ্চ ঢাকার বায়ু দূষণ, সুরক্ষায় মাস্ক ব্যবহারের পরামর্শ, সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। আমরা দেখেছি 50 দিনেরও কম সময় ঢাকার মানুষ মাত্র নির্মল বায়ু পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে না স্বাস্থ্য মন্ত্রণালয় না পরিবেশ মন্ত্রণালয় এটি নিয়ে তাদের মনে হয় যে তেমন কোনো কনসার্ন নাই। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।